মঙ্গল উপাসক আজকে তো আমাদের পরিনির্বাণ সূত্র মহাপরিনির্বাণ সূত্র মন্ত্রে এবার দেখাতলা লিখতেন বিশেষ নয় করিবেন মাদা নাম ঢুকাইয়া এখানে কার্যকারণ নীতিটি বাধ্যকতা দিবে আশ্বাস ন করিবেন সোমবার দিন আরে কিবে আর আজ তো ক্লাস নামারি মহাপরিনির্বাণ সূত্র বইটা আবার পাঠিয়ে দেন। বইটা মানে সমাজের প্রয়োজন আছে। আচ্ছা আর চোদ্দ নম্বর পর্যন্ত না 47 পৃষ্ঠা আর এনে 72 মানতে এখন ফরিব উপাসিকারে পড়তে হন না উপাসিকা মানতে কি নয় তাহলে সমঞ্জ বাবুরে সমঞ্জ বাবু পড়েন মানতে বান্তে 14 নম্বর থেকে না বাংলাটা? হ্যাঁ বাংলা 14 নম্বর। হ্যাঁ সবসময় বাংলায় পড়বো যার কেমন ভিক্ষু কিরূপ সম্প্রদান সম্পূর্ণ হইয়া থাকে। ভিক্ষুগণ এ শাসনস্থ ভিক্ষু গমনে প্রত্যাবর্তনে সম্প্রদানকারী হয়, অবলোকনে অনুদিক দর্শনে সম্প্রদানকারী হয়, হস্ত পদাদির সংকোচন প্রসারণে সম্প্রদানকারী হয়, সংজ্ঞাটি পাত্র চিবর ধারণে সম্প্রদানকারী হয়, পিণ্ড পাথাদি ভোজনে জাগু প্রভৃতি পানে পিষ্টখাদি বক্ষণে এবং মধু গুড়াদি আস্বাদনে সম্প্রদানকারী হয়, বাহু প্রস্রাব বাহ্য প্রস্রাব করণকালে সম্প্রদানকারী হয়, গমনে স্থিতে প্রবেশনে নিদ্রাবস্থায় জাগরণে বাসনে এবং তৃষ্ণিভাবে সম্প্রদানকারী হয়। ভিক্ষুগণ ভিক্ষু এই রূপ সম্প্রদান সম্পন্ন হইয়া থাকে।
বান্দা পড়বো আর বাকি সবগুলো অবশ্য বুঝবেন, একটা শুধু আলোচনা করলে হয়ে যাচ্ছে। এখানে সম্প্রজ্ঞান সম্পর্কে আমরা আগে থেকে জানি। উপাসক সুকুমার বাবু, আমাদের সম্প্রজ্ঞান কত প্রকার ছিল? হ্যাঁ, ওই যে ইয়ার মধ্যে পাইছিলাম মঙ্গল মহাসাতিপাট্টান সূত্রের মধ্যে আসিতে পিতে খাইতে সাইতে সম্পাজানকারী হতি উৎসারা পাস্সা বা কাম্যে সম্পাজানকারী হতি, আমরা যে পড়ছিলাম। হ্যাঁ বান্তে মানে এখানে কয়টা তো লেখা ছিল না মনে হয়, 14 প্রকার। হ্যাঁ লেখা আছে এখানে। না এখানে তো লেখা নাই বান্তে, বলতেছি ওটা তো টোটাল লেখা নাই কয়টা, কিন্তু আপনি যেগুলো ঠিক আছে তো 14 প্রকার সম্প্রজ্ঞান, 14 প্রকার সম্প্রজ্ঞান। আচ্ছা আচ্ছা, যাই হোক না কেন, সম্প্রজ্ঞানটা বুঝে গেলে হয়ে যাবে। সম্প্রজ্ঞান সম্পর্কে আমাদের মোটামুটি সকলেরই মোটামুটি ধারণা আছে। আমরা তারপরে আরেকটু পরিষ্কার করে নিই না। আমাদের এই আমেরিকান উপাসিকা অনিতা বড়ুয়া, উনি বিপাশনা ধ্যান করতে যান, উনি সম্প্রজ্ঞান খুব ভালো করে বুঝেন। আমাদের সঙ্গে একটু করে আলোচনা করেন উপাসিকা অনিতা বড়ুয়া। জয় খতা খ্রিস্টাব্দে 14 নম্বর 46 পৃষ্ঠা উপরে, আর এমনি টানলে 72 পৃষ্ঠা। এটা সম্প্রজ্ঞান লেখা আছে এখানে, সম্প্রজ্ঞান হবে আর কি, সম্প্রজ্ঞান। উপাসিকা বলবেন? বললেও আপনার মিউট করা আছে। মিউট করা, আপনার কথা শুনতেছি না। আপনার মিউট করা। আচ্ছা ঠিক আছে, মিউট খোলা হয়নি। পম্পি বড়ুয়া, হবে আর কি, আচ্ছা একটু করে বুঝে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, পম্পি বড়ুয়া বলবেন? আমি একটু করে বলবো। হ্যাঁ বলেন। সম্প্রজ্ঞান হচ্ছে যে প্রতিটি কাজ করার সময় জেনে জেনে করতে হবে, প্রজ্ঞা দিয়ে। খাওয়ার সময়তে খাচ্ছে ওটা জানতে হবে, চলার সময় চলতেছে ওটা জানতে হবে, এমনকি হাতটা নড়াচড়া করার সময় জানতে হবে যে মানে হাতটা কতটুক যাচ্ছে এবং কতটুক আসতেছে, ওইটা পর্যন্ত জানতে হবে। সবকিছুকে জেনে যেতে হবে। ও ঠিক আছে, আপনাকে ধন্যবাদ এভাবে বলছেন সেজন্য। তারপরে আর মঙ্গল বলবেন আপনি? বলেন। সম্প্রদানকারী বলতে সম্প্রদানকারী বলতে যথাযথভাবে জানতে পারা, যখন যে বিষয় উৎপন্ন হয় ওই বিষয়ে একদম শেষ পর্যন্ত, শেষ পরিণতি পর্যন্ত বুঝতে পারা, জানতে পারা, তখন সম্প্রদান হয় আর কি বলতে। তারপরে সুকুমার বাবু বলেন। সম্প্রজ্ঞান বানতে অর্থাৎ তাও একই প্রজ্ঞার মতো বানতে, অর্থাৎ আলম্বনের যথাযথ স্বভাব জানা আর কি বানতে। তো
তো এমনি ওই যদি ভাবনার সময় সম্প্রজ্ঞান চিন্তা করে তাইলে একটা ওই আলম্বনকে মানে তাদের যে যথাযথভাবে জানতে হবে। সংক্রমণের সময় যেমন বানতে অর্থাৎ ওই যে তাও মানে তাদের যে জ্ঞানটা যথাযথ জ্ঞানটা থাকতে হবে, অর্থাৎ আমি তুলছি নিচ্ছি ফেলছি এভাবে। তো ওইটাতে আছেই বানতে ওই যে চলতে সবসময় আমি একদম সবকিছুর ব্যাপারে আর কি জ্ঞানটাই থাকতে হবে আর কি, যথাযথ জ্ঞানটা থাকতে হবে। বলেন উপাসিকা। অর্থাৎ বলতে আমরা ওই এখানে বলছে কি গমনে বা খাওয়ার সময় সব সময় যদি আমরা সম্প্রজ্ঞানকারী হতে পারি তাহলে অনিত্যটা দেখবো আর কি। এই যে খাবার খাচ্ছি, খাবারের শেষ পরিণতিতে কিরকম হচ্ছে এটা যথাযথ জ্ঞানটা উৎপন্ন হবে। যথাযথ জ্ঞান উৎপন্ন হলে এটা ফাইনাল এটা হচ্ছে যে অনিত্যতা, ওইটা থেকে জ্ঞান উৎপন্ন হবে। তারপরে সংক্রমণের সময় তোলার সময় যে একটা স্টেপ তুলতেছি ওইটারও একটা শেষ আছে। এভাবে প্রত্যেকটা কাজের একটা শেষ আছে, ওই শেষটা ঠিক মতো বুঝতে পারা যাবে যদি সম্প্রজ্ঞানকারী হয়। উপাসক বলেন। বলতে সম্প্রজ্ঞান অর্থ হচ্ছে বলতে যথাযথ জানা। কি জানা? আমরা মানুষরা চারি জগতে আমাদেরকে থাকতে হয়। এই চারি জগৎ ছাড়া পাঁচটা কোনো জগৎ নাই আমাদের। তো চারি জগতের প্রত্যেকটা ইজ্জাপতে সদা সর্বদা চিত্তকে নিবিষ্ট করে যথাযথ জেনে জেনে যদি আমরা বিচরণ করি তাহলে সেটাকেই মূলত সম্প্রজ্ঞানকারী হয়। আর এটার মাধ্যমে আমাদের জানাটা বিদ্যা, না জানাটা বিদ্যা। আমরা জানলে ওখানে আমাদের বিদ্যা উৎপন্ন হবে। প্রতিটা সংকোচন প্রসারণে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা অবস্থাতে মোটামুটি আমাদেরকে এভাবেই সম্প্রজ্ঞান করে চলাফেরা করতে হবে মোটামুটি চারি জগৎ দ্বারা। তো এইখান থেকে আমাদের যে প্রজ্ঞাটা উৎপন্ন হবে ওইভাবে চলাফেরা করলে মানে আমাদের যে আমিত্ব ভাব, আমাদের যে আত্মা, এগুলো আমাদের এর থেকে বিদূরিত হবে, যেটার মাধ্যমে আমরা প্রজ্ঞা উৎপন্ন হবে। আর এই প্রজ্ঞা দ্বারাই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। তার অভিধর্মে উল্লেখিত করেছেন না ওই যে আমাদের প্রতিটা মুহূর্তে সেকেন্ডের মধ্যে যে চিত্তটা 1 কোটি কতবার হয় বিচলিত হয়, ওটার থেকেও মুক্তি পাওয়া যায়। তাহলে ওই সম্প্রজ্ঞানটা থাকলে ওইটা নিয়ে চর্চার মধ্যে থাকলে ওইটার থেকে মনে হয় ওইটার জন্য ভালো মনে হয় সম্প্রজ্ঞান। বন্দনা বলতে লাইন আমি বলতে গিয়েছিলাম তো। বলেন। সম্প্রজ্ঞান বলতে সচেতন, নিজেকে জাগ্রত রাখা। আমরা যদি কোনো একটা যদি বিদর্শন ভাবনা করতে গেলেও যে স্মৃতিটা যদি আমরা রাখতে যাই তখন সেই জায়গাটার মধ্যে আমাদের থেকে সেই সম্প্রজ্ঞান জ্ঞানটা থাকতে হবে। আমরা যে কোনো কিছু খেতে যাচ্ছি, এই খাবারটা যে আমি খাচ্ছি বা কোনো মুক্ততার জন্য বা কোনো জন্য খাচ্ছি না, এই সচেতনতার স্মৃতির মধ্যে দিয়ে যদি আমরা এই সচেতনতা যদি রাখতে পারি, এটাই হচ্ছে সম্প্রজ্ঞান। বুঝছি কিনা জানি না। বলেন। আচ্ছা, আমি একটু সম্প্রজ্ঞান হচ্ছে বান্তে প্রত্যক্ষণ যখন আমরা যে জিনিসটা নিয়ে করছি এটা নিয়ে বিশেষভাবে জানা, কুঙ্কানু ভাবে জানা, ওই ধরে রাখা একে হচ্ছে আমি এটা। সঞ্জয় বাবু বলেন। বান্তে এখানে বইতে দেখলাম
ফোন আসতেছে বান্ধব, আবার একটা সমস্যা হচ্ছে ওখানে। আচ্ছা যাক, আমি পরে দেবো শুনুন। এখানে যেখানে লিখছে, মানে আমি যেগুলো পড়লাম এটা পুরো লাইনটা আর কি। তো লিখছে যারা শাসনস্থ ভিক্ষু গমনে প্রত্যাবর্তনে সম্প্রদানকারী হয়। গমনে প্রত্যাবর্তনে মানে হাঁটা চলা, হাঁটা চলার সময় সঠিকভাবে জানা আমি হাঁটতেছি। এখানে নিচে লিখছে কুরসি গেল, মানে সাধারণত যাইবার সময় যায় খায়, ওরা জানে, কিন্তু জানাটা জানার সম্প্রজ্ঞানের সাথে সম্প্রদানকারী যারা ওরা জানবে এটা অন্যভাবে, মানে সঠিকভাবে জানা। আমি হাঁটতেছি, কাঁদছি, গমন করছি, মানে কাজকে যে কাজ করি না কেন ওই কাজে মন দিয়ে মনকে জাগ্রত করে যারাই হচ্ছে সম্প্রদান। আপনার দেখাটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এটা এই উদাহরণটা পণ্ডিতগণ আমাদেরকে খুব সহজেই যেন সম্প্রজ্ঞানটা বুঝতে পারি সেজন্য এটা বলেছেন। সকলেই সুন্দর করেই বলেছেন। এটা সম্প্রজ্ঞানের সূচনা হচ্ছে যে সূচনা লগ্নে এত বিশদ ব্যাপক কোনো কিছু জানা যায় না, তবে এই সম্প্রজ্ঞানের শেষ অধ্যায়গুলো প্রজ্ঞাযুক্ত প্রজ্ঞাযুক্ত জ্ঞান, এটা মূল কথা। সকলেই এমনি সুন্দর করেই বলতে পেরেছেন। আমি এমনি বলার দরকার আছে আর উদাহরণ এটা খুব গুরুত্বপূর্ণ। কুকুর হাঁটে, কুকুরও যাচ্ছে খাওয়ার জন্য যাচ্ছে, ও জানে, বা কেউ দৌড়াচ্ছে ও পালাচ্ছে ও জানে, তারপরে এগুলো কুকুরও জানে, তো আমরাও জানলাম। ওই জানাটা সম্প্রজ্ঞান বলে বলতেছে না, বুঝছেন যাদিত্য বাবু? কুকুরও জানতেছে যে ও পালাচ্ছে, এখন দৌড়াচ্ছে, খাবার খাচ্ছে, পায়খানা প্রস্রাব করতেছে, ওটাও জানে সে। হ্যাঁ, জানে বলেই তো তারা নির্দিষ্ট এরিয়াতে ওদেরকে শিক্ষা দিলে ওরা ওখানে পায়খানা করে না। হ্যাঁ, ওরা বুঝে না এগুলো। তাইলে কুকুরও জানে জিনিসটা, আমরাও জানতেছি, তো ওই জানাই কি সম্প্রজ্ঞান? না, বলছে ওটা সম্প্রজ্ঞান নয়। সম্প্রজ্ঞান হচ্ছে যে আমি কালকে না পরশুদিন একটা জুস খাওয়ার উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভালো করে। জুস খাওয়ার সময় এই আমাদের উপাসক সুন্দর আরেকটা কথা বলেছেন, আরেকজন উপাসকে প্রত্যবেক্ষণ। হ্যাঁ, প্রত্যবেক্ষণের সঙ্গে এটা মিলে। আমাদেরকে 4 প্রকার প্রত্যবেক্ষণ করতে বলেছে, সেখানেও প্রত্যবেক্ষণ মানে হচ্ছে সম্প্রজ্ঞান। সম্প্রজ্ঞান কথাটা সেখানে যুক্ত আছে অলরেডি প্রত্যবেক্ষণের মধ্যে। আমাদের আমি সম্প্রযুক্ত জ্ঞানে স্মরণ করিতে করিতে এই বিজ্ঞান প্রতিশ্রবণ করিতেছি। সম্প্রযুক্ত জ্ঞান মানে ওই সম্প্রজ্ঞান, বুঝছেন? সম্প্রযুক্ত জ্ঞান মানে হচ্ছে যে সম্প্রজ্ঞান। তাইলে আমাদেরকে চিবর পরিধান করতে সময়ও সম্প্রযুক্ত জ্ঞান এবং 4 প্রকার প্রত্যয়গুলো পরিভোগ করার সময় সম্প্রযুক্ত জ্ঞান। তাহলে এই সম্প্রযুক্ত জ্ঞান হচ্ছে যে ওই দিনের কথা যদি মনে থাকে সেটাই। জুস খাচ্ছি, জুস খাওয়ার সময় জুস পর্যন্ত অবস্থা আসতে গিয়ে ও রূপের কতগুলো স্তর পরিবর্তন করে, কি কি অবস্থা পরিবর্তন করে জুস পর্যন্ত পরিণত হয়েছে। 1, খাওয়ার পরে এটা আবার ওর আকার প্রকার কিরকম কেমন হচ্ছে, এটা আবার যখন আমরা পায়খানা প্রস্রাবের মাধ্যমে ত্যাগ করি, ওটা গিয়ে আবার কি পরিস্থিতি হচ্ছে, এটা এক দৃষ্টিকোণ থেকে লৌকিকভাবে জানা। আরো গভীরতম ভাবে জানা হচ্ছে যে চারিধাতুর প্রক্রিয়া, চারিধাতুর সমন্বয়তা, চারিধাতুর সম্পর্কযুক্তিতা, এই প্রকৃতির নিগূঢ় রহস্য সম্পর্কে, নিগূঢ়তা সম্পর্কে
বুঝতে পারা, জুজ দেখা মাত্র। এগুলো বোঝার জন্য আমাদেরকে চিত্ত একেবারে কন্ট্রোল করে ফেলতে হয়, একাগ্র করে ফেলতে হয়। হাত তোলার সময় একদম হাতের দিকেই আমার খেয়াল থাকতে হবে। আমি হাত তুলতেছি কিন্তু অন্য চিন্তা করতেছি। এরকম হলে এই জ্ঞানের সঙ্গে কখনো পরিচয় পাওয়া যায় না। সেজন্য এটাও প্রয়োজন আছে। সঙ্গে সঙ্গে যেটা সম্প্রজ্ঞান, এটা হচ্ছে যে আমি কি তুলতেছি, হাত তুলতেছি, হাতটা কি, যা দিয়ে চিন্তা করব। যে চিন্তা করতেছে ও বিষয়টা কি, হাত তুলতেছি যে কে চিন্তা করতেছে, এটা কে বুঝতেছে, যে বুঝতেছে ও কে, কি, কেমন, নাম সম্পর্কে, এই রূপ সম্পর্কে যথাবিন্যাস, রূপ সম্পর্কে বিন্যাস জুসে এবং আমার দেহের মধ্যে কোনো ব্যবধান নাই। একই জুসও রূপ, আমার দেহও রূপ। কোনো বেশ কম আছে জুস আর রূপ, আমার রূপের মধ্যে কোনো ব্যতিক্রম নেই। আমরা প্রতিবেক্ষণ করার সময় এটা আবৃত্তি করি সবসময়। হ্যাঁ, খাদ্য এবং পানীয় আর দেহের মধ্যে কোনো ব্যবধান নাই, একই রকম। এটা আমরা বলেই খাই কোনো কিছু খাওয়ার সময়। আচ্ছা, তাহলে এই রূপের এমনতর ব্যাখ্যা সঙ্গে সঙ্গে চিন্তা করতে পারা সম্প্রজ্ঞান, নামের এই পুঙ্খানু থেকে পুঙ্খানুরূপে ব্যাখ্যা করতে পারা মুহূর্তের মধ্যে, এটা তো জানা থাকলে এটা মুহূর্তকালের ব্যাপার মাত্র, নাকি অনেক সময় লাগে এটা ব্যাখ্যা করতে? আমাদের উপাসিকা এক সময় বলতেন, এতগুলো ভাবনা চিন্তা আমি করব নাকি ওখানে বসে বসে, এতগুলো বিশাল বিশাল উপাসিকা বলছিলেন, মনে আছে? হ্যাঁ, তা এখন কি বুঝতেছেন এটা মুহূর্তকালের ব্যাপার মাত্র? এক চিত্তকণের মধ্যেই যে এই সমস্ত সব ব্যাপারগুলো ঘুরে চলে আসা যায়, এখন এটা বোঝা যায় না? এক চিত্তকণেই সমস্ত কিছু বিচার আচার করে চলে আসা যায়, নাম এবং রূপ বিচার করে ফেলা যায়। প্রত্যেকটা অবস্থার মধ্যে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি সময়ের অবস্থার সম্পর্কে জ্ঞান সম্প্রযুক্ততা থাকা, প্রজ্ঞা সম্প্রযুক্ততা থাকাই হচ্ছে যে সম্প্রজ্ঞান। আর এভাবে সম্প্রজ্ঞানী হলে কোনো বিষয়ে কোনোভাবেও লোভ তৃষ্ণা উৎপন্ন করার মতো পর্যায় পরিস্থিতি আর থাকে না। ক্রমে এই লোভ তৃষ্ণাগুলো দূরীভূত হয়ে যায়। একসময় ফাইনালি এটা আর আসবে না এমন বিষয় মনে জাগরিত হয়। ওই অবস্থাটাকেই বলা হয় অরহত্ব। একটা বুঝলে আর বাকিগুলো সব বুঝছেন আপনারা পরে পরে। আমি যদিও এমনি বলছি, এটা কিন্তু একটা হৃদয়ের ব্যাপার, মানে বললেই যে এটা বুঝে যাবেন এমনটা হয়তোবা না। হ্যাঁ, এটা সম্পূর্ণ মানে মনের একটা ব্যাপার। আমি এই কথাগুলো বলছি, আপনি যদি ঠিকঠাক না বুঝে থাকেন, এটা কিন্তু আবার রিপ্লাই দিতে পারবেন না। রিপ্লাই দেওয়ার সময় নিশ্চয়ই এটা আপনার কাছ থেকে আরেক রকমই বের হবে। বুঝলে কিন্তু এটা যথাযথই, যা বুঝছেন এটা যথাযথই বের হয়ে যাবে। সেজন্য আশা করি সকলে বুঝছেন। না বুঝলেও এটা বারবার আলোচনা করার বিষয়। এটা পুরো ত্রিপিটকের সার কথা। পুরো ত্রিপিটককে যদি এক কথায় প্রকাশ করতে চাই, পুরো ত্রিপিটককে যদি কেউ এক কথায় প্রকাশ করতে চাই, সম্প্রজ্ঞান বললে হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা না? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পুরো ত্রিপিটকের সারাংশ, সার কথা। একটা কথায় যদি বলো যে তুমি পুরো ত্রিপিটক বলো, এটা পুরো ত্রিপিটক এক কথা। তারপরে উপাসক আমি এটা পুরোটা পরে যাবো নাকি আর 15 নম্বর পর্ব, কোনটা পর্ব যাবেন এখন? পুরোটা পরে যায় মনে হয়, আর একটু ক্লিয়ার হবে নাইলে। হ্যাঁ, পুরোটা পড়বেন অবশ্যই। আমি তো মূল জিনিসটা ইয়ে করে দিলাম, বাকি প্রত্যেকটা জায়গায় মিলিয়ে নেবে। হ্যাঁ, লেখাগুলো আসলে ছোট ছোট খুবই।
শৃগাল কুকুর প্রভৃতি পশু যাইবার সময় বা খাইবার সময় ক্রমে জানে যে আমি যাইতেছি বা খাইতেছি, কিন্তু এই স্থলে সেরূপ ভাবে জানিলে প্রকৃত জানা হইবে না, কারণ সেরূপ জানার সত্য উপলব্ধি ত্যাগ হয় না, সত্য সংজ্ঞাও উপনীত হয় না। সুতরাং কর্মস্থান বা স্মৃতিপ্রস্থান ভাবনাও হইবে না, এমন ভাবে জানিতে হইবে যাহাতে সত্য উপলব্ধি ত্যাগ হয়, সত্য সংজ্ঞা উপনীত হয়। তাহা হইলেই কর্মস্থান এবং স্মৃতি স্মৃতিপ্রস্থান ভাবনা হইবে। কে যাইতেছে, কোন সত্য বা ব্যক্তি যাইতেছে না, কাহার গমন, কোন সত্য বা ব্যক্তির গমনও নহে, কি কারণে যাইতেছে, চিত্ত ক্রিয়া বায়ুধাতুর বিস্ফোরণেই গতিতে যাইতেছে। বিদর্শন জানিরা জানেন যে যাইব বলিয়া চিত্ত উৎপন্ন হইলে চিত্তে তখন বায়ু জন্মায়, বায়ু বিজ্ঞপ্তি জন্মায়। চিত্ত ক্রিয়া বায়ু ধাতুর বিস্ফোরণে সমস্ত দেহের সম্মুখে অগ্রসর হওয়া গমন নামে অভিহিত হয়। তাহার এইরূপ ভাবে প্রজারণে মৌলিক ব্যবহার লৌকিক ব্যবহার বসে বলা হয় যে সত্যই যাইতেছে, কিন্তু পরমাত্ম কোন সত্য বা ব্যক্তি যাইতেছে না। যেমন রথ যাইতেছে বলিয়া লোকে বলে, বস্তুত পরমাত্ম রথ বলিয়া কোন নির্দিষ্ট বস্তু নাই। অর্থদণ্ড, চক্র, পঞ্জর ইত্যাদি অঙ্গ সম্ভারে নির্মিত আকার বিশেষকে সচরাচর লোকে রথ নামে অভিহিত করে মাত্র। পরমাত্ম এক একটি অঙ্গ প্রত্যঙ্গ বা উপকরণ নিরীক্ষণ করিলে রথ নামে কিছুই পাওয়া যায় না। সেই রূপ পঞ্চ উপাদানের স্কন্ধ থাকিলে সত্য, উদ্ঘর, স্ত্রী, পুরুষ, আমি, তুমি বা তিনি ইত্যাদি লৌকিক ব্যবহার মাত্র চলে, কিন্তু পরমাত্ম এক একটি উপাদান জ্ঞান পূর্বক বিচার করিয়া দেখিলে আমি, তুমি বা তিনি বলিয়া গ্রহণ করিবার বিষয়ভূত কোন জীব তন্মধ্যে পাওয়া যায় না। সুদক্ষ সারথীর চালনায় অশ্ব যোজিত রথ যেমন গমন করে বলিয়া ব্যবহার মাত্র হয়, সেরূপ রথের ন্যায় দেহ, অশ্বের ন্যায় চিত্তের জবতা গতিশীলতা, সারথীর ন্যায় চিত্ত যাইব বা দাঁড়াইব বলিয়া চিত্তে উৎপন্ন হইলেই বায়ুধাতুর বিজ্ঞপ্তির জনয়মান উৎপন্ন হয়। এটা কি জনয়মান? হ্যাঁ, চিত্ত উৎপন্ন হয়। চিত্ত ক্রিয়া বায়ুধাতু বিস্ফোরণেই গমন, স্থিতি, উপনিবেশাদি প্রবর্তিত হয়। লৌকিক ব্যবহার বসে তাহা সত্য যাইতেছে না, সত্য যাইতেছে বা স্থিতি রহিয়াছে, আমি যাইতেছি, তুমি যাইতেছ ইত্যাদি লৌকিক ব্যবহার মাত্র হইয়া থাকে। উপাসক সমঞ্জয় বাবু একটা জিনিস নিশ্চয় খেয়াল করতেছেন, পরিনির্বাণ সূত্র বইটা এটা নর্মাল বই, মানে সকলে পড়তে পারবে এমন, কিন্তু এই কথাগুলো যেগুলো পড়তেছেন এগুলো অভিধর্ম চর্চাকারী ব্যক্তি ছাড়া এই কথাগুলোর গুরু গম্ভীর মুহূর্তগুলো বোঝার আসলে কোনো উপায় আছে কি জয়িত্রবাবু? মনে হয় না। জয়িত্রবাবু এটা বুঝতেছেন? মানে এটা আসলে অভিধার্মিক ছাড়া এই বইগুলো বোঝার উপায় আছে কি এমনিও? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, তারপরে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে। হ্যাঁ, আর সেজন্যই আমি বলছি যে এই সম্প্রজ্ঞান মানেই হচ্ছে যে পুরা ত্রিপিটকের কে যদি এক কথায় প্রকাশ করতে চাই এটা বললে হয়ে যাবে। সেই কথাগুলো কি সুন্দর করে এখানে ফুটে উঠছে।
পুরো বিষয়টা। হুম, আহ, জুসের মধ্যে আত্মসংজ্ঞা পরিত্যাগ হতে হবে। আপনি জুস বলতেছেন, হ্যাঁ, বলার জন্য এটা বলতে পারেন, আপত্তি নাই। কিন্তু জুসের সমস্ত অবস্থার খণ্ডতা বিখণ্ডতা এটা যতক্ষণ পর্যন্ত অনাত্মা হিসেবে প্রকাশ পাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ওই জুস সম্পর্কে সম্প্রজ্ঞানী হতে পারেননি। জুস যতক্ষণ পর্যন্ত আপনার কাছে শূন্য আকারে ধরা দেবে না, কিছু না আকারে ধরা দেবে না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত সম্প্রজ্ঞানী নন। আমরা চেষ্টা করি যে সম্প্রজ্ঞান করার চেষ্টা করি কিসের মাধ্যমে? এই গ্রন্থদূর চর্চার মাধ্যমে বা গুরুভান্তের দিকের আলোচনা শ্রবণ করার মাধ্যমে আমরা এটা চর্চা করি। ধ্যান বসে যখন আমরা বিপাসনা করি, এই একদম মূল বিপাসনা হচ্ছে যে এগুলো, মূল বিপাসনা এগুলো। তবে এগুলো আমার মনে হয় না, আমি যতবার ধ্যানের কোর্স পরিচালনা করেছি, আমি নিজেও বসেছি, কখনো এই পর্যন্ত আলোচনা করার সুযোগ সুবিধা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। আমি নিজেও কখনো এটা এদূর পর্যন্ত কাউকে দেওয়ার মতো অবস্থা দেখি নাই, বলার মতো পরিস্থিতি দেখি নাই। আর আমিও যতগুলো কোর্স করছি সেখানেও এ পর্যন্ত আলোচনা হওয়ার মতো কোনো রকমের অবস্থা ছিল না, কারণ এই 10 দিনে এটা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তো এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এরকম একটা ক্লাস তৈরি করার কারণে, এতদিন যাবত এটা চর্চা করার কারণে আমরা এই বিষয়গুলো এত খোলামেলা আলোচনা করতে পারতেছি। সম্প্রজ্ঞান সম্পর্কে আশা করি আর কারো কোনো দ্বিমত থাকবে না। তারপরও আপনারা ব্যক্তিগতভাবে আবার এগুলো গ্রুপের মধ্যে পাঠাতে পারেন, আমরা আরও পরে দেখব বিষয়গুলো। হ্যাঁ, মানে আজকের আলোচনার মাধ্যমে শেষটা কতটুকু আপনারা বুঝছেন এগুলো। আর ইয়ে করলে বেশি কতক্ষণ করলে দেরি হয়ে যাবে, সেজন্য আর এটা নিয়ে আলোচনা করতেছি না। এই পরের পড়াটাতে আরেকটা বিষয় খুব স্পেশালি আছে, আত্মসংজ্ঞা ত্যাগ হতে হবে, তাইলেই আপনার প্রকৃতভাবে সম্প্রজ্ঞান হচ্ছে। জয়িতবাবু, এটা খেয়াল করেছেন? হ্যাঁ বান্তে, এটা বলছিলাম তো আমি। হ্যাঁ, আত্মসংজ্ঞা ত্যাগ হতে হবে। ঠিক না হলে হবে না, এটা বলছিলাম। বান্তে, হ্যাঁ, এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। সময় গেলেও আমার মনে হয় এই বিষয়টা একটু আরেকটা আলোচনা করা বিষয়, আমি একবার একটা কথা বলছিলাম, বায়ু ব্যাগের একটা কথা একসময় বলছিলাম না? মানে আমাদের এই হ্যাঁ, গমনাগমন প্রক্রিয়াগুলো, হাত নাড়াচাড়ার প্রক্রিয়াগুলো, এখানেও বায়ু ধাতু না থাকলে এগুলো আমরা নাড়াচাড়া করতে পারতাম না, সেটা ঠিক আছে। তবে আমাদের চিত্ত সঙ্গে আমাদের এই যে যেটা হৃৎপিণ্ড, ওখানে তো অবশ্যই বায়ু আছে। বায়ুর একটা প্রেশার তৈরি হয়, ওই বায়ুর প্রেশারের কারণে ওগুলো মস্তিষ্কের মধ্যে সিগন্যালগুলো একটা সিস্টেমের মাধ্যমে যায়। তো বৈজ্ঞানিকভাবে অতটাও তারা চিন্তা করতে না পারলেও, তবে বুদ্ধের 2500 বছর আগের বিজ্ঞান, বুদ্ধের চিন্তা চেতনার বিজ্ঞানগুলোকে এখনো তারা মানে ওভাবে ডিঙ্গাইতে পারতেছে না কিন্তু। যেগুলো বলেছেন বুদ্ধ, আমরা যেগুলো কায় বিজ্ঞান পড়ে যেগুলো দেখেছি, এগুলো এরা অনেক পরে গিয়ে এগুলো আবিষ্কার করতেছে, যে অনেক পরে। আর বুদ্ধ এগুলো 2500 বছর আগে করে সমাপ্ত করেছেন। কোন লাইনটা আরো আলোচনা করলে ভালো হয় উপাসিকা, বলেন তো? যে বান্তে, এটা আর কি বান্তে, এখন যেটা বলছেন চিত্তে বায়ু ধাতু জন্মায়, এগুলো মানে সত্য সংজ্ঞা ত্যাগ করার জন্য যে একটা গাড়ির উদাহরণ, রথের উদাহরণ দিল ওইটা। হ্যাঁ, আর চিত্তে যখন বায়ু ধাতু জন্মায় ওইটা, চিত্তে যেটা বায়ু ধাতু জন্মায় এটা লোকীয় ভাবে, এটাও লোকীয়, ওটাতেই আপনি চরম অবস্থার কথা আসতেছে না, বুঝছেন? চরম অবস্থার কথা হচ্ছে যে আমি ওই দিন যেটা বলেছিলাম জুস সম্পর্কে, মানে চারি মহাভূতের গঠন প্রক্রিয়া, চারি মহাভূতের সমস্ত জাদুকরি কার্যক্রম সম্পর্কে আপনার অতীব বিষমভাবে জানা উচিত, বোঝা উচিত, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে।
প্রকৃতি সম্পর্কে শেষ অবধি জানা উচিত। প্রকৃতি মানে কি? চারিধাতু আর কি। হ্যাঁ, প্রকৃতি মানে চারিধাতু। এখন এগুলো আমাদের বিজ্ঞান জগতের ছেলেরা খুব ভালো করে বুঝে। প্রকৃতির টান, প্রকৃতির সম্পর্ক। যেমন আমাদের জোয়ার ভাটা দেখতেছি আমরা। আ কেন হয়ে যাচ্ছে যে এগুলো? আ আগে আমরা কি জন্য বলতাম অতীতকালে। এত YouTube জগৎ বা বৈজ্ঞানিক জগৎগুলো আমাদের বিজ্ঞান পড়াগুলো এত ডেভেলপ না থাকার কারণে কত কিছু বলতাম এগুলোকে নিয়ে আমরা, না? কিন্তু এগুলো চাঁদের একটা চুম্বকীয় শক্তি। প্রত্যেকটা গ্রহের একটা চুম্বকীয় শক্তি আছে। আমাদেরও যেমন একটা চুম্বকীয় শক্তি আছে। হ্যাঁ? তা এভাবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই চুম্বকীয় অবস্থা আছে। এই চুম্বকীয় অবস্থাগুলোর কারণেই পানিগুলোকে চাঁদের দিকে একটু আকর্ষণ করে বলে তখন একটু ফুলে ওঠে জায়গাটা। এগুলোকে আমরা জোয়ার ভাটা বলতেছি। এটা প্রকৃতি। মানে এক ধাতুর সংঘর্ষণ বিঘর্ষণে এরকম অনেক কার্যক্রম সম্পাদিত হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আরো সূর্যের কিরণের ব্যাপার এই পৃথিবীর সঙ্গে আর এভাবে পড়েছে বলে এখানে একটা এরকম পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের কারণে এখানে নানান ধরনের বৈচিত্র্যতা পৃথিবীতে যেটা আমরা দেখতেছি। অন্যান্য অনেক গ্রহ আছে এরকম। সেখানে এত বৈচিত্র্যতা, এত ব্যাপার, এত কিছু নাই। কারণ কেন নাই? সবগুলো তাও ওই প্রকৃতিগত ব্যাপার। এখানে কোনো সৃষ্টিকর্তা বা কারো কোনো হাত নাই। হ্যাঁ? এখানে চাঁদের, সূর্যের, অন্যান্য গ্রহের, হ্যাঁ? এগুলো তো এখনো হয়তো নির্বাচন করতে পারতেছে না। প্রত্যেকটা গ্রহেরই কার্যক্রম আছে পৃথিবীতে আমরা এমন করে বাঁচার জন্য। এই অবস্থা সৃষ্টি হওয়ার জন্য, এমন একটা পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য এই চারিপাশের এই গ্রহাণু সহ গ্রহ, হ্যাঁ? সহ পৃথিবীর কার্যক্রমও এখানে সন্নিবেশিত আছে। এবং প্রত্যেকটা বিষয় এই গাছ হতে শুরু করে বিভিন্ন লতাগুল্ম, সবকিছুর পেছনে কিন্তু এই চারি মহাভৌতিক একটা জাদুকরি ব্যাপার আর কি। ওদের নিজস্ব জাদুকরি ব্যাপার। কেউ আবার জাদুগুলো কেউ বানাচ্ছে না, তৈরি করতেছে না। তবে হ্যাঁ, আমরা ইদানিং কি করতেছি? আমরা ইদানিং না, সেকালেও মানুষে নানান কিছু এটার সঙ্গে এটা লাগাই দেখে আরেকটা কিছু হয়ে যাচ্ছে। ওটার সঙ্গে ওটা লাগিয়ে দেখতেছে আরেকটা কিছু হয়ে যাচ্ছে। এভাবে বিজ্ঞানরা অনেক কিছু আবিষ্কার করতেছে। হ্যাঁ? এগুলো তাও মানে প্রকৃতিরই ব্যাপার। তাইলে এই প্রকৃতির নিগূঢ় তত্ত্বের শেষ পর্যন্ত আমরা অষ্টকলা পর্যন্ত পৌঁছে গেছিলাম রূপ পড়তে। অষ্টকলাপ লাস্ট অবস্থা। ওটাকে আর ভাঙা যায় না। এভাবে আমরা জেনেছি। না? তো অষ্টকলাপের শেষ অংশ, শেষ খণ্ড, এটা এমন কোনো যন্ত্রপাতি নাই যে ওটাকে দেখা যাবে বা ওটাকে চিহ্নিত করা যাবে, এমন কোনো অবস্থা নাই। ওই সেই কলাপের সমষ্টিই এই মহাপৃথিবী, মহাজগৎ। কলাপেরই সমষ্টি। আর সেই কলাপ, তাহলে কলাপ তো ঠিক, কলাপ তো নিত্য। এরকম ধারণা আপনার মনের মধ্যে উৎপন্ন হতে পারে আবার। না, কলাপও কিভাবে নিত্য হলো? কলাপও তো চারটা পদার্থের অবস্থা, চারটা গুণের সমষ্টি। আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, পঠবী ধাতু। এই চারটা গুণের সমষ্টি হচ্ছে যে সেই অষ্টকলাপ। তাহলে সেটাও তো বিভাজন, যদিও বা আমরা বলতেছি যে এটাকে বিভাজন করা আর যায় না, কিন্তু এর বিষয় তো চারটা। বিষয় তো একটা না, এটা মৌলিক কোনো পদার্থ না। হ্যাঁ, এদিক থেকে এটা, আর ওই দিক থেকে হচ্ছে যে অবিদ্যা প্রত্যয়ে সংস্কার হতে শুরু করে যাবতীয় আমরা যেটা আলোচনা করতে অর্ধেকে রেখে চলে আসছি। হ্যাঁ, ওটা। এবং প্রত্যেকটা চিত্ত যখন বলবো বা বিজ্ঞান যখন বলবো, একটা বিজ্ঞানের মধ্যে কি আছে সব আঁতরে বের করা। তো তাইলে এতক্ষণ যাই আমি মূল চিত্ত বললাম। যেমন রথ বলে টানাটানি করতেছি, রথের সম্পূর্ণ চাকা খুলে ফেলে রথ করে চিল্লাচিল্লি করলে রথ আর নাই। হ্যাঁ, ঠিক একইভাবে চিত্ত কই তখন আপনি খোঁজাখুঁজি করলে চিত্তকে আর খুঁজে পাওয়া যায় না।
এভাবে প্রত্যেকটা চিত্তকে যখন সাধক দেখা শুরু করে, সম্প্রজ্ঞান করে প্রত্যেকটা চিত্ত সম্পর্কে, তখন চিত্ত সম্পর্কে তার অনাত্মা জ্ঞান উৎপন্ন হয়। এতদিন আত্মা চিন্তা করে তিনি ভুলভাবে বসেছিলেন। এখন এটা এভাবে দেখার কারণে অনাত্মা জ্ঞান উৎপন্ন হয়। মালিকহীনতা, আত্মা বলতে মালিক, শুধু মালিক বললেই যে এই আত্মা চিনে ফেললাম এমন কিন্তু না। আমি শরবতের মধ্যে আত্মা বুঝাইছি, বুঝছেন? আত্মা মানে আমরা অনেকে প্রাণ মনে করি, মানে আমাদের কোনো ব্যক্তি সত্তাকে মনে করি, এরকমই তো ধারণা ছিল প্রত্যেকের আমাদের, না? কিন্তু আত্মা মানে হচ্ছে যে হ্যাঁ, কোন একটা বিষয়, যেমন আমরা পঠবী ধাতু বলি, পঠবী ধাতুকে আমরা আত্মস্থ বলতে পারতেছি না, কারণ ও অনেক বিষয়ের সমন্বয়ে ওই পঠবী পর্যন্ত, অনেক বিষয় বলতে আরো 4 ধাতুর সমন্বয়ে পঠবী থাকবেই। এভাবে আর আলোচনা করবো উপাসিকা। এটা মূল জায়গায় এটা বুঝলে, মানে এই রহস্যটা বুঝলে এবং সেই সঙ্গে যদি পাঠানের জ্ঞান থাকে একটু, হ্যাঁ, একটু না, এটা তো পাঠানের পুরো জ্ঞান এই জায়গাটা। এটা আমি যেটা বলছি, পাঠান বুঝলে ওনার জন্য অভিধর্ম বা বুদ্ধ যা বলেছেন, বুদ্ধ যা বুঝাতে চেয়েছেন, ওনার জন্য এগুলার কোনো সমস্যা নাই, পুরো সহজ। এবং যত পড়বেন তিনি তত রস উৎপন্ন হবে। অন্যান্য বইগুলো, সূত্রপিটকের বইগুলো, এগুলো একবার দুইবার পড়ে আপনি আর রস বের হবে না। কিন্তু অভিধর্ম এমন একটা বিষয়, আপনি যত পড়বেন, যতবার পড়বেন, ততবার রস নির্গত হবে। আমি তো বইটা বলতে চাইছিলাম যে আমাদের যে চিত্তের মুভমেন্ট যেটা হয় আর কি, আমাদের চিত্তের মুভমেন্টের কারণে আমরা কোন একটা কাজের দিকে অগ্রসর হই। এখানে ওই যে বলা হয়েছে সুন্দর করে, আমরা যে কোন একটা, অর্থাৎ আমি যদি এখন খাবারের মধ্যে যদি স্মৃতি দিয়ে সম্প্রদানকারী যদি হতে চাই, তখন যে আমি হাতটা তুলতেছি বা খাবারটা খাবার চেষ্টা করতেছি, এখানে চিত্তের যে একটা গতি উৎপন্ন হয়েছে, চিত্তের গতির কারণে আমি কাজটা করতেছি। ওই গতির বিষয়টা এখানে বলা হয়েছে মনে হয়। ওই বিষয়টা একটু মানে ঠিক আছে, এটা আমরা আসলে মোহগ্রস্ত থাকি, এটা তো আমরা এতদিন বুঝি নাই। আমাদেরকে যে চিত্তই যে পরিচালনা, চিত্তের কারণে আমাদের হাতটা নড়তেছে, প্রেসার করতেছে বলে আমরা হাতটা নড়তেছে, খাচ্ছি, গিলতেছি, সবকিছুতে একটা চিত্তের একটা প্রেসার আছে। ওইটাই মানতে ওই বায়ু ধাতু। এখন হয়তো যদি আমরা এরকম বুঝে ফেলি যে বাতাস, আমরা যে নরমালি ফ্যানের বাতাস যেরকম আছে ওই রকম বাতাস চিন্তা করলে তো এটা ভুল হবে আবার। না, এটা এই বিষয়টা তো অবশ্যই অনেক ক্লিয়ার হয়েছে, আমাদের সবার জন্য ভালো হয়েছে এই বিষয়টা। যেমন ওই কদিন আগে সমাজে একটা প্রশ্ন করছিল, ওই প্রশ্ন উত্তর এখানে পাইছে মনে হয়, মানে চিত্তের মুভমেন্ট। আমি এখন এখানে বসে আছি, আমার বাংলাদেশের কথা মনে পড়লো, এটা একটা চিত্তের মানে বায়ু ধাতুর কারণে ওই বিষয়টা হয়েছে, গতিটা। ঠিক আছে বান্তে, আমি যেটা বুঝছি ওটা শেয়ার করলাম আর কি। ঠিক আছে। আর সেই কথা বলার পরেও আবার সেটা শুধু অতদূর বুঝে গেলেও ওটা লৌকিক বুঝা বলা হচ্ছে যে, ওটাও যদি বুঝে বসে থাকেন ওটাও লৌকিক বুঝা। এটার আরো চরমে বুঝা বলতে নামের সমস্ত পুঙ্খানুপুঙ্খানু ভঙ্গ করা, রূপের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু ভঙ্গ করা। এমনি তো রূপ তো অকেজো পুরা, এটা নামের সঙ্গে অ্যাড হয় বলে এই হাত নাড়াচাড়া, চোখে দেখা, যাবতীয় কার্যক্রম, এগুলো চিত্তের সঙ্গে নামের সঙ্গে অ্যাড হয়েছে বলে এগুলো হচ্ছে যে। হ্যাঁ, ওই বিষয়টা বুঝতে পারলে তো আত্মসংজ্ঞাটা কমে যাবে। না হলে তো আত্মসংজ্ঞাটা পুরো এতদিন তো মানে ওইটা না বুঝলে তো পুরোপুরি আত্মসংজ্ঞা আমি নামতেছি বলি, কিন্তু আমিটা কোথায়? আমিটা ভাঙলে ওই চিত্তটা আসতেছে, চিত্তটা ভাঙলে তারপর আলম্বন আসতেছে, বিভিন্ন কিছু আসতেছে, তখন এটা আবার আলাদা আলাদা হয়ে যাবে। এটা একদম বিপাশনার কিন্তু প্রাণ কেন্দ্র এই জায়গাটা। আমি ওটা বলতেছি, এই যে বিদর্শন ভাবনা আমরা যেগুলো বলি এগুলো তো এখন পড়তেছি, আমরা এমনি তুলতেছি বলছি ঠিক আছে, কিন্তু আসল বিষয়টা কেউ জানি না কি তুলতেছে। তবে আরেকটা হতাশ হবার কিছু নাই, আরেকটা বিষয় বলি,
এটা এমন একটা প্রক্রিয়া বুদ্ধ এই সিস্টেমগুলোতে অ্যাড করেছেন, সেটা হচ্ছে যে মানে গুরু বানতে লাগবে অবশ্য সঙ্গে। গুরু ছাড়া এই জন্য ধ্যান করতে নিষেধ করেছেন। কেন? কি কারণে নিষেধ করেছেন? এমনি করলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি একদম ইয়ে পর্যন্ত চতুর্থ ধ্যান পর্যন্ত লাভ করে ফেলতে পারবেন অটোমেটিকভাবে। এটার পরে এটা, এটার পরে এটা করতে, করতে এগুলো অটোমেটিকও পাওয়া যায়। তবে এই লোকোত্তর পর্যায়ে যাওয়ার জন্য এই গুরু ভান্তে এখানে নির্দেশ প্রদান করতে হবে। কোন জায়গাতে গেলে কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, এগুলো সবগুলো নির্দেশ প্রদান করেন। গুরুভান্তের কথা একটুও যদি অমান্য করে হবে না, কানা তাদের খুদ গাঁটা খেতে হবে একটুও অমান্য করলে। এটা হচ্ছে নিয়ম। যেমন একটা পর্যায়ে গিয়ে আপনাকে গুরুভান্তে বলবে যে কি আপনাকে এখন তন্ত্র মধ্যস্থতা অভ্যাস করতে হবে, শিখতে হবে এবং এটাতে খুব কলাকৌশলী হতে হবে। তন্ত্র মধ্যস্থতা, এটা ধ্যানের একটা পর্যায়ে গিয়ে। তো এটা আগে থেকে, এখন তো আমরা আগে থেকে জেনে যাচ্ছি সব। এখন শুধু বিতর্ক দিয়ে শুরু করবেন, স্টার্ট হয়ে গেছে। বিতর্ককে ঠিকঠাক মতো ইয়া করে, বিতর্কের আগে আর কি কাজ আছে? শিল সংযমী হওয়া, নিজেকে ফ্রেশ করা, তারপরে পরিকর্ম যেটাকে বলা হয় আর কি। অর্থাৎ শিল সংযমী হয়ে বিতর্ক থেকে এবার শুরু করবেন। বিতর্ককে ঠিকঠাক মতো ইয়ে করতে পারলে বাকিগুলো অটোমেটিক ভাবে আসতে থাকবে। এই কথা বলার জন্য আমি চাচ্ছি যে মানে বিতর্ক যদি ঠিক হয় বাকিগুলো এটা অটোমেটিক ভাবে চলতে থাকে। মানে কি, ওই বিচার মানে উপাসিকা যেটা বললে এতদিন আমরা করছি যে এটা হয়নি, হয়নি এর কোনো ব্যাপার নাই। ওখানে আমাকে আমি যদি বিতর্ক যদি আমি ঠিক করি, তাহলে ওগুলো এমনি এমনি হতে থাকবে। এটার পরে এটা, এটার পরে এটা। আপনি নিজে দেখবেন তো, আপনি হেঁটে গেছেন, হেঁটে যাওয়ার পরে ওখানে দরজা একটা আছে না দুইটা আছে, আপনি দেখবেন না? তারপরে এটা কিছু হয়নি এটা বললে মনে হবে বানতে, কিছু তো হইছে, আমাদের তো একটা অভ্যাস হইছে, চেষ্টা হইছে, আগ্রহ হইছে, ওইটার কারণে কিছু হয়নি তো এরকম না। অর্থাৎ যথাযথভাবে তখন বুঝতে পারি নাই, মানে বিপাশনা পর্যন্ত যাওয়ার মতো হয়তো ততদূর পর্যন্ত হয়নি। প্র্যাকটিস হইছে, চেষ্টা হইছে। কার্যক্রমই হচ্ছে যে এই বিতর্ক ইয়া করা, বিতর্ককে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারা। বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এখন সবাই জানি বিতর্ক সম্পর্কে। আর পড়বো না, তো 26 হয়ে গেছে। আচ্ছা এরপরে মানতে 14 নম্বর পড়ে শেষ করি না মানতে, পড়ে ফেলে ভালো হয়। ভাই এদিকে অচেতন নৌকা। হ্যাঁ ওই কবিতাটা পরে বায়ু বেগে অচেতন নৌকা। বায়ু বেগে অচেতন নৌকা এবং দ্রাবেগে অচেতন স্বর যেমন স্থানান্তরে গমন করে, সেই রূপ এই দেহেও চিত্তক্রিয়া বায়ু ধাতু বিস্ফারে, মানে বিস্ফোরণের নাকি বারণ বলেছে, বুঝতে পারছি, বিস্ফারে স্থানান্তর গমন করে। সূত্র বসে যেমন যন্ত্র চালিত হয়, চিত্ত সূত্র বসে এই দেহ যন্ত্র চালিত হইয়া থাকে। চিত্র সূত্র যোজিত হইলে এই কায়ু যন্ত্রও গমন করে, স্থিতি হয়, পরিবেশন করে। এই লোকে গমন কাম্যতা চিত্ত এবং তদুৎপাদক বায়ুধাতু আদি হেতু প্রত্যয় ব্যতীত স্বর্গীয় অনুভব বসে গমন করিতে বা স্থিতি হইতে পারে এমন কোনো সত্য নাই। কর্মকারের বন্ত্রা নাকি, বন্ত্রা, মানে বন্ত্রা কি বলতে, আচ্ছা কর্মকারের বন্ত্রা, হ্যাঁ। গগরানল ও প্রচেষ্টা উপক্রম দ্বারা বায়ু যেমন ইতস্ত সঞ্চালিত
হয় সেরূপ প্রাণীগণেরও কায়, নাসিকা এবং চিত্ত হেতু নিঃশ্বাস প্রশ্বাস এদিক ওদিক সঞ্চালিত হইয়া থাকে মাত্র। এইরূপ সম্পজান সম্পূর্ণ হওয়া উচিত। হে ভিক্ষুগণ, ভিক্ষু মাত্রই স্মৃতিমান ও সম্প্রজান সম্পূর্ণ হইয়া বিহার করা কর্তব্য। তোমাদিগের প্রতি আমাদের এই অনুশাসন, মানে ভগবান বুদ্ধের অনুশাসন। সুন্দর। তাইলে মূলত ওই উদাহরণটা হ্যাঁ এই উদাহরণটা মানে আমরা যেরকম ভাবছি ওইরকম, ঠিক আছে। ওই যে বায়ু বেগে অচেতন নৌকা, নৌকাটার কোনো চেতনা নাই, কিন্তু বায়ুর বেগে ওই অচেতন নৌকাটা কিন্তু নড়াচড়া করে। তো আমাদের দেহটা ওই অচেতন নৌকার মতো, আমাদের চিত্তের বেগের মধ্যে আমরা যা যা করি। বায়ু ঢুকার কারণে আমরা করি, না বায়ু না গেলে তো নাই, আমরা কিছু নাই বায়ু না থাকলে। সবগুলোই আছে, অর্থাৎ চিত্ত বেগ ছাড়া কোন সত্য নড়াচড়া করতে পারে এমন মানে যে পরিস্থিতি নাই। নাম তো লাগবে, নাম ছাড়া তো রূপের কোনো অস্তিত্ব নাই। এটাই তো মূল কথা, এটাই। তারপরে সর্বোপরি আপনারা যতটুকু বুঝতেছেন সম্প্রজ্ঞান সম্পর্কে, আরো গভীরতর অবস্থা এখানে অত দূরও ভেঙে বলা হয়নি। হ্যাঁ, অতদূর নাই, মানে যতদূর আপনারা গবেষণা করে চলে আসছেন। সম্প্রজ্ঞান বুঝতে হলে, সম্প্রজ্ঞানের শেষ পর্যন্ত জানতে হলে ওনাকে চারি মহাভূত সম্পর্কে খুব স্পষ্ট ধারণা রাখতে হবে, পরিষ্কার ধারণা রাখতে হবে, এবং ধারণা রাখতে হবে। প্রজ্ঞা না থাকলে তো এটাই প্রজ্ঞা আর কি, এটাই প্রজ্ঞা আর কি। জানারে তো প্রজ্ঞা। তারে মহাভূত সম্পর্কে প্রকৃষ্ট ধারণা রাখা এবং নাম সম্পর্কে প্রকৃষ্ট ধারণা রাখা, এই দুইটা, চারি মহাভূত এবং নাম, এদিক থেকে মানে একটা বিজ্ঞানের অনুতে দর্শন, চিত্তানুদর্শন যেটাকে আমরা বলি না, এই দুইটা চরমে যখন বুঝবে কেউ, তখন ওনার জন্য সম্প্রজ্ঞান অত্যন্ত সোজা। এই চারটাই লাগবে না? হ্যাঁ, দর্শন, চিত্তানুদর্শন, বেদানুদর্শন, ধর্মদর্শন, চারটাই লাগবে মানতে? চারটা লাগবে বলে কথা না, যে কোনো একটা দিয়ে আপনার হয়ে যাবে, চলে যাবে, কিন্তু চারটা আসে আর কি। হ্যাঁ, একটা দিয়ে শুরু করলে চারটাই আসে, একটা বুঝলে চারটাই বোঝা হয়ে যায়, আর থাকে না। যাই হোক, আমাদের এটা পরম সৌভাগ্য যে আমরা এইভাবে আসলে এই ধর্মসঙ্গিনীর এ পর্যন্ত আমরা পড়তে পেরেছি। আর অভিধর্মের বইগুলো আমরা পড়েছি বলে এবং বুঝতে চেষ্টা করেছি বলে আমরা আজকে এই সূত্রটাও অত্যন্ত আনন্দ চিত্তে বুঝতেছি। আগে শুধু এর গল্পের দিকগুলো হয়তো আমাদের হতো, হৃদয়ঙ্গম হতো, বেশি বুঝতাম। কিন্তু গল্পের মধ্যেও যে এত নিগূঢ় তথ্য সত্য লুকিয়ে রয়েছে, এটা হয়তো অনেকেরই অগোচরে ছিল। তো এজন্যই গুরুভান্তেরা বলেন, অভিধর্ম সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে ওনারা দেশনা করার জন্য উপযুক্ত না। অভিধর্ম সম্পর্কে প্রকৃষ্ট জ্ঞান না থাকলে ওনারা দেশনা করার জন্য উপযুক্ত না, কারণ দেশনা করতে গিয়ে উনি কাউকে বুদ্ধের শেষ অবধি মোটিভেশন দিতে পারবেন না। সেজন্য এতক্ষণ যাবৎ আমরা এই প্রজ্ঞা আলোচনা করার কারণে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, সেই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই।
এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু